সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ, কিন্তু এটাই কি সঠিক সময়, নাকি সময়ের আগেই দেশকে ঠেলে দেওয়া হচ্ছে অজানার পথে? গত এক বছরে রাজনীতির অদৃশ্য সমীকরণ বদলে গেছে। শেখ হাসিনার পদত্যাগ, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, নতুন আন্দোলনের উত্থান। তবুও প্রায় 49% ভোটার এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কোথায় ভোট দেবেন। এই নীরব শক্তি ঠিক করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। আর সেই পরিবর্তনের কেন্দ্রে আছে জেন জি, যারা চায় ন্যায্য নির্বাচন, স্বচ্ছ সরকার, দুর্নীতিমুক্ত প্রশাসন আর নিরাপদ ভবিষ্যৎ। আজ আমরা বিশ্লেষণ করব কেন এই নির্বাচন শুধু একটি ভোট নয়, বরং নতুন বাংলাদেশের সূচনার পরীক্ষা। তো চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা ইতিমধ্যে এই টার্মটি শুনেছেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বা নতুন একটা সেকেন্ড রিপাবলিক আমরা পেতে যাচ্ছি, নতুন করে আমরা শুরু করতে চাই। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাটা হয়েছিল আমাদের যে স্পিরিট নিয়ে, সেই স্পিরিট গুলো কিন্তু বাস্তবায়িত হয়নি। যে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার কথা, তা কিন্তু হয়নি। তো সেটার প্রেক্ষিতে একটি নতুন সুন্দর দুর্নীতিমুক্ত প্রকৃত গণতান্ত্রিক সাম্য এবং মূল্যবোধ সম্পন্ন মানবিক মর্যাদা সম্পন্ন একটি নতুন বাংলাদেশ দ্বিতীয় চ্যাপ্টার, বা অনেকেই কিন্তু বলছিলেন বাংলাদেশ 2.0। এই যে বাংলাদেশ 2.0 যে শুরু হবে, সেটি কিন্তু এই যে অন্তর্বর্তী সরকারের হাত ধরে কিন্তু শুরু হয়েছে। এটির কিন্তু আরো মানে প্রকট রূপ ধারণ করবে কিন্তু পরবর্তী যে নির্বাচিত সরকার তার আমলে। এই সরকার কিছু ভিত স্থাপন করে যাবে, সেই ভিতের ওপরে কিন্তু দালান তোলার কাজ হবে পরবর্তী জিনিস যে সরকার থাকবে নির্বাচিত তার হাতে। তো এই সরকার আসলে পরবর্তী যে সরকার আসছে, তারা কি আসলে এই জুলাই যে স্পিরিট, অলরেডি জুলাই ঘোষণাপত্র যেটি ঘোষিত হয়েছে বা সামনে যে জুলাই সনদ ঘোষণা হওয়ার অপেক্ষায় রয়েছে, সেগুলো কি তারা মানবে কিনা, সেই অনুযায়ী তারা কাজ করবে কিনা, তারা কি তাদের সংসদে এগুলো পাশ করবে কিনা, আইনের যে মর্যাদা সেগুলো কি দেবে কিনা। কারণ বর্তমান যে সরকার রয়েছে, ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার কিন্তু এই আইন পাশ করার কিন্তু ক্ষমতা নেই, কারণ বর্তমানে কিন্তু সংসদ নেই। তাই পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তার উপরে কিছু অনেক কিছু নির্ভর করবে। তাই আমাদের কাছে এই পরবর্তী সরকার কে আসছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এই পরবর্তী সরকারটাকে আসবে কিন্তু এই যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে। তাই এই নির্বাচনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যেটি আমি পূর্বেই বললাম যে এই নির্বাচন শুধু ভোট নয়, বরং নতুন বাংলাদেশের সূচনার এটি পরীক্ষা। যা এই পরীক্ষায় যদি বাংলাদেশ উত্তীর্ণ হতে পারে, তাহলে হয়তো সত্যি সত্যি আমরা একটি নতুন বাংলাদেশ পেতে পারি, যাকে আমরা বলছি বাংলাদেশ 2.0। এটা নিয়ে বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন কি বলবো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে অ্যানালাইসিস গুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে এখনো দেখা যাচ্ছে যে যত সময় যাচ্ছে তত কিন্তু কনফিউশনের পরিমাণ বাড়ছে মানুষের মাঝে। মানুষ কিন্তু একটা হিউজ জনগোষ্ঠী, তারা কিন্তু নিশ্চিত ছিল যে তারা ধানের শীষে ভোট দিচ্ছে, এবং আমরাও অনেকেই কিন্তু জানতাম, সবাই আমরা নিশ্চিত ছিলাম যে এখন যদি নির্বাচন হয় তাহলে কিন্তু ধানের শীষের বিজয়ী হবে, বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু এই দৃশ্যপটটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে। কিছুদিন আগে আমরা একটা জরিপ দেখতে পেয়েছিলাম যে দেশের 38% মানুষ এখনো কনফিউশনে আছে যে তারা আসলে কিসে ভোট দিতে চায়। তো তখন যে পার্সেন্টেজ গুলো হিসেব করা হয়েছিল, তাতে কিন্তু টপে ছিল বিএনপি, তারপরে ছিল জামাত, তারপরে ছিল আওয়ামী লীগ, যেহেতু তাদেরও একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, তারপরে ছিল এনসিপি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় 49% ভোটার তারা কনফিউশনে আছে যে কাকে ভোট দেবে। অর্থাৎ 10% কনফিউজ পিপলের সংখ্যা বেড়েছে। যে এরা আগে নিশ্চিত ছিল যে তারা কিসে ভোট দেবে, এবং নিশ্চিত কারা ছিল, ওই যে যারা বিএনপিকে আগে ভোট দেবে বা ধানের শীষে ভোট দিতে চাইতো, তারাই কিন্তু নিশ্চিত ছিল। এই লোকগুলো কিন্তু অলরেডি কনফিউশনে চলে গেছে। কেন কনফিউশনে চলে গেছে সেটাও কিন্তু আপনারা জানেন, যে পাথর চুরি করা, আবার সেই পাথর দিয়ে মানুষ মারা, আবার যত রকম দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, এগুলো সবকিছুর সঙ্গে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এখন কিন্তু বিএনপির যে তৃণমূলের নেতাকর্মী, তারা কিন্তু জড়িয়ে পড়েছে, যেটা দলের ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতিকর হচ্ছে। দলের যিনি হাইকমান্ড তারেক রহমান সাহেব, দেশনায়ক তারেক রহমান, তিনি যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা কিন্তু তৃণমূল পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে পালিত হচ্ছে না। বহিষ্কারের ভয়ে অনেক কিছু একটু কম হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ঘটনা ঘটেই যাচ্ছে, একের পর এক বহিষ্কার হচ্ছে, কিন্তু তাই বলে কেউ কিন্তু চুরি চামারি বাটপারি কিন্তু
করা থেকে মানে বিরত থাকছে না, তারা কিন্তু ভয় করছে না। তাদের মাথায় এটা আছে, আজকে যদি আমি বহিষ্কার হই 6 মাস পরে আবার বহিষ্কার আদেশ উইথড্র হবে, আমি যদি কিছু টাকা কামিয়ে নিই তাহলে আরামে বসে খেতে পারবো এই কটা দিন। তাই এই যে বহিষ্কারের ভয়, এটা দিয়ে কিন্তু আসলে বিএনপি তার এই যে তৃণমূলকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না, কারণ তাদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনগত ব্যবস্থা হচ্ছে না। বহিষ্কার কিন্তু আসলে কোনো শাস্তি নয়। তো সারা দেশে এই যে 16 বছরের ক্ষুধা নিয়ে তারা যখন ঝাঁপিয়ে পড়েছে, এটা কিন্তু জনগণের মনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। আর মাঠে যারা রয়েছে লুকিয়ে আওয়ামী লীগের যারা দোসর, তারা কিন্তু নানাভাবে বিএনপির বিরুদ্ধে কিন্তু প্রচার চালাচ্ছে। আর ইতিমধ্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে শক্তিগুলো ছিল বিএনপি, জামাত, এনসিপি, এদের মাঝেও কিন্তু আদর্শগত কারণে বা বিভিন্ন কারণে এদের মাঝেও কিন্তু বিভাজন সৃষ্টি হয়েছে। ফলে বিএনপির এই যে দুর্বলতাগুলো, সেগুলোকেও কিন্তু বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জামাত বা এনসিপি। এর ফলে বিএনপির জনপ্রিয়তা কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে। এই হ্রাস পেতে পেতে আজকে কিন্তু 49% কিন্তু এসে পৌঁছে গেছে, যে তারা আসলে কনফিউজ যে কাকে তারা ভোট দিতে চায়। আর দেখা যাচ্ছে 12% লোক তারা বিএনপি কে ভোট দিতে চায়, 9% লোক তারা জামাতকে ভোট দিতে চায়, 7.5-8% লোক তারা আওয়ামী লীগকে ভোট দিতে চায়, 4% লোক এনসিপি কে ভোট দিতে চায়, এবং আরো অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের সামান্য সামান্য করে কিছু পার্সেন্টেজ রয়েছে। তো আসলে এই আগামী ভোটে কে জিতবে এই ফ্যাক্টরটা কিন্তু এই যে 49% ভোটার, ফ্ল্যাকচুয়েটিং ভোটার, যারা কিন্তু এখনো পর্যন্ত কনফিউজ যে কাকে তারা ভোট দিবে, তাদের উপরে ডিপেন্ড করছে। তারা যে কোনো একদিকে যদি মোটিভেটেড হয়ে যদি ভোট দেওয়া শুরু করে গণহারে, তাহলে কিন্তু সেই দল কিন্তু জিতে যেতে পারে, সেটা যে দলই হোক না কেন। কারণ অন্যান্য দলের যে পার্সেন্টেজ, সেগুলোও কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। তো এই যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে এই যে যেটি বললাম যে এই ফ্ল্যাকচুয়েটিং ভোটগুলো কিন্তু ফ্যাক্টর হবে। আর আরো যদি সময় যায় তাহলে এই কনফিউশনের মাত্রা কিন্তু আরো বেড়ে যাবে। কারণ ওই যে যেটি বললাম যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা সঠিকভাবে তারা পালন করছে না, ফলে তাদের এই যে অনিয়ম, দুর্নীতি আর মানুষের উপরে যে ক্ষোভ, মানুষের উপরে যে নিপীড়ন, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে মানুষের ক্ষোভ, জনগণের ক্ষোভ তাদের উপরেও বেড়ে যাচ্ছে। ফলে ভোটের মাত্রাও কিন্তু দিন দিন কিন্তু কমে যাবে। এজন্য তারা কিন্তু নির্বাচনের বিষয়ে কিন্তু তাড়াহুড়া করছে। এই পর্যায়ে চলে আসে আরেকটি প্রশ্ন। গত পরশুদিন জাতীয় যুব সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা, যিনি আমাদের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। এটি কিন্তু অত্যন্ত শকিং একটি নিউজ, যে সারা দেশের মানুষ অপেক্ষায় আছে যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি না। কারণ সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় বা যারা কোনোভাবে বিএনপির হালুয়া রুটির ভাগ পায় না, তারা কিন্তু মনে করছেন যে এখনো পর্যন্ত এই সরকার কিন্তু দেশ ভালো চালাচ্ছে, এই সরকারের আমলে আমরা ভালো আছি, এই সরকারকে আমরা আরেকটু সুযোগ দিতে চাই, আমরা বিএনপিকেও দেখেছি, আওয়ামী লীগকেও দেখেছি, আমরা আরেকটু সময় দিতে চাই, এটাই কিন্তু বলছেন। আর দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী যারা বিএনপি করেন বা বিএনপির হালুয়া রুটির ভাগ পান কোনো না কোনো ভাবে, তারা কিন্তু শুধু নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। তারা যে কোনো মূল্যে নির্বাচন চান, নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আরোহণ করে তারা এই রাষ্ট্রযন্ত্র পরিচালনার যে দায়িত্ব সেটি গ্রহণ করতে চান। তাতে করে কি হবে, তাদের এই যে প্রকাণ্ড যে দল, তারা যে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, এটাকে কিন্তু হুইপিং এর মাধ্যমে এই কিছুটা কিন্তু চেন অফ কমান্ড আনা কিন্তু সম্ভব হতে পারে। আর যখন রাষ্ট্র ক্ষমতা তার হাতে থাকবে, তখন এই নিউজগুলোকেও কিন্তু চাপা দিতে সুবিধা হবে, মিডিয়া কন্ট্রোল করতে সুবিধা হবে, আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তাদের নিয়ন্ত্রণে আসলে এই জিনিসের প্রচারণাগুলো কিন্তু কমে যাবে। এজন্য দ্রুত তাদের নির্বাচন দরকার, তাদের দ্রুত ক্ষমতা দরকার। পক্ষান্তরে জামায়াতে ইসলাম, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা চায় সংস্কার। কারণ এই যে আন্দোলনটি হয়েছে জুলাইয়ে, এই আন্দোলনটি কিন্তু শুধুমাত্র ভোটের জন্য হয়নি। ভোটের জন্য যদি আন্দোলন হতো তাহলে 14 সালে যখন আন্দোলন করেছিল বিএনপি, তার সঙ্গে জনগণ যোগ দিত। 18 সালে যখন বিএনপি ভোটের জন্য আন্দোলন করেছিল, তার সঙ্গে জনগণ যোগ দিত। যখন 24 সালে নির্বাচনের জন্য বা বিএনপি আন্দোলন করেছিল, তার সঙ্গে জনগণ যোগ দিত। কিন্তু এই ভোটের যে আন্দোলন, বিএনপির ক্ষমতায় আসার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু দেশের জনগণ কিন্তু সাড়া দেয়নি। দেশের জনগণ কখন সাড়া দিয়েছে? যখন তারা এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, যখন তারা বিরক্ত, তারা যখন ত্যাক্ত যে এই সিস্টেমে আসলে দেশ চলতে পারে না, বারংবার নতুন নতুন একজন করে ক্ষমতায় আসবে এবং তারা স্বৈরাচার হয়ে উঠবে, এটাকে যখন তারা মেনে নিতে পারছিল না, তখন কিন্তু তারা রাজপথে নেমে এসেছে এই সরকারের পতন ঘটানোর জন্য। এই সরকার বলতে এই সরকার নয়, এই সরকার বলতে রেজিম, এই সরকার বলতে এই রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্রযন্ত্র একটা সরকারকে ফ্যাসিস্টে পরিণত করতে পারে। তাই এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ এবং বাংলাদেশের এই যে আমূল পরিবর্তন, যেটাকে আমরা বাংলাদেশে 2.0 বলছি, এটি ঘটানো না পর্যন্ত, এই সংস্কার না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন হওয়াটি
এই শহীদদের রক্তের সাথে বেইমানি বলে আমার কাছে মনে হয়। আবার এই শহীদ যারা হলেন বা যাদের উপরে এই হামলা হলো, এখনো পর্যন্ত কিন্তু সেই বিচারের কিন্তু তেমন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। হাসিনাকে দেশে আনা নিয়ে কিন্তু কোনো তৎপরতা ডক্টর ইউনূসের নেই। ডক্টর ইউনূস এখন বিএনপির পারপাস সার্ভ করছেন নাকি আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন, এটা নিয়েও কিন্তু এখন দেশের বিপ্লবী ছাত্র জনতা যারা, তারা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই। এই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলাতে হবে, সারা বাংলাদেশের মধ্যে এটার একটা নজির স্থাপন করে দিতে হবে যে ভবিষ্যতে কোন সরকার যেন এমন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এবং যে জনগণের ক্ষমতার উৎস, যে জনগণ তার ক্ষমতার উৎস, তাদেরকে যেন এভাবে হত্যা করতে না পারে, তাদেরকে যেন দমন পীড়ন না করতে পারে। এ কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে যদি এই সংস্কার ছাড়া নির্বাচন চান, তাহলে আমাদের সেই শহীদ ভাইদের লাশ ফিরিয়ে দিতে হবে, যে ভাইয়ের হাত হারিয়েছে সে ভাইয়ের হাত ফিরিয়ে দিতে হবে, যে ভাইয়ের চোখ হারিয়েছে সে ভাইয়ের চোখ ফিরিয়ে দিতে হবে। আমিও নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে একমত এই বিষয়ে, যে আসলে এই যে কাঙ্ক্ষিত যে সংস্কার, যে সংস্কারের জন্য মানুষ রক্ত দিয়েছে, সেই সংস্কার যদি বাস্তবায়ন না হয় আর এই বিচারগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে আসলে এই নির্বাচন হবে অনর্থক। এই যে এতগুলো মানুষের জীবন গেল তা হয়ে উঠবে ব্যর্থ, কারণ ওই যে কাঙ্ক্ষিত যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু তারা তখন পাচ্ছে না। তাই এই পরিবর্তনের জন্য আমাদের মনে হয় যে এই নির্বাচনটা একটা সঠিক সময়ে, এই সংস্কারের পরে সবার একটি ঐক্যমত্যের ভিত্তিতে এই নির্বাচনটি হওয়া প্রয়োজন। তো দর্শক, নির্বাচনটি আসলে কি হবে কি না সেটি নিয়ে একটা আলোচনা করলাম, আর নির্বাচন হলে এর ফলাফল কি হবে সেটি নিয়েও কিন্তু একটু সংক্ষেপে আলোচনা করলাম। যত সময় যাবে এই সমীকরণগুলো পাল্টাবে, ততদিনে কিন্তু আমরা আরো অনেক কিছু আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে, তখন আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এ পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।